এদিকে মূল অপরাধী বেরিয়ে আসে, ভারত বাংলাদেশে যুদ্ধ লাগানোর ষড়যন্ত্রকারী। সারা বিশ্ব অবাক হলো তিনি কিভাবে এই কাজ করেন। বহুদিন আগে এই বাংলায় একটা সিনেমা বেরিয়েছিল যার নাম ছিল ফান্দে পড়িয়া বগা কান্দে রে, অর্থাৎ যখন আপনি ফেঁসে গেছেন কাদা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। বর্তমানে বাংলাদেশ সরকারের অবস্থা দেখে আমার হুবহু সেই সিনেমাটার কথাই মনে পড়ে। তারা এখন এমনভাবে ফেঁসেছেন যে এই সমস্যা থেকে উতরানোর জন্য যার তার পায়ে ধরতেও তারা বাধ্য হচ্ছেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার কি অবৈধ, সেই প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্নটা তোলা হয়েছে। ডক্টর মাহমুদ ইউনূস রে আর মায়াতে লাভ নেই, এবারে গেলেই বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরকম অরাজকতা ভাই দেখিনি। যে দেশের ভিতরে সব চোর, বাটপার, ভণ্ড, ধান্দাবাজ, আর কিন্তু আমরা ফেসবুকে এত ঈমান আর ধর্মের পরিচয় দিচ্ছি। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অন্তর্বর্তীকালে সরকারে যে বা যারা বসে আছে তাদের কঠিন ভাবে আপনার না জানা কিছু ইনফরমেশন, এটা আপনাদের জন্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আমার সবশেষ শুরু হয়ে গেল ভারত বাংলাদেশের মধ্যে কঠিন যুদ্ধ। সন্ধ্যার পরেই বাংলাদেশের ভিতর ঢুকে হামলা চালালো ভারত। হঠাৎ জরুরি অবস্থা জারি করলো সেনাপ্রধান। গোলাগুলিতে নিহতের সংখ্যা অনেক। আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর ভারত এবং বাংলাদেশের মধ্যে ঝামেলাটা কে লাগিয়েছে? মূল অপরাধীকে? গোপনে গোপনে কে পরিকল্পনা করতেছে? কার ষড়যন্ত্রের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঝামেলা চলতেছে? দর্শক শ্রোতা, আপনারা এইটা জানেন যে শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করার পর থেকেই আমাদের দেশের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। যে কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে সাধারণ মানুষ রাজপথে নামে ঝামেলা করে, আন্দোলন করে, অনেক কিছুই করে। এখন কিন্তু আপনাদেরকে স্পষ্ট করব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কেন এইসব হচ্ছে, অন্যদিকে এর পিছনে কে রয়েছে। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক শ্রোতা, এখানে দেখতে পারবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে কেন ঝামেলা হচ্ছে, সবাই কি বলতেছে, এই নিয়ে কি আলোচনা হচ্ছে, অন্যদিকে কি সমালোচনা হচ্ছে, সব কিছুই কিন্তু এই ক্লিপগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ক্লিপগুলো দেখবেন ধৈর্য সহকারে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে। মূল অপরাধীকে কীভাবে ধরা হচ্ছে এইটাও দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করুন। ডক্টর মাহমুদ ইউনূস রে আর মায়াতে লাভ নেই, এবারে গেলেই বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরকম অরাজকতা ভাই দেখিনি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা নিছিল, বাকশাল কায়েম করছিল, দেশে খুনাখুনি হয়েছিল, রাজাকার বাহিনী গঠন করছিল, কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান। এখন দেশ চালায় কেনা? ওয়াকার নাম উল্লেখ মনে হয় বিদেশি মিস্টার ওয়াকার, মিস্টার বেকার, এরকম মনে হয়। হে দেশ চালায়, হে তো 18 মাস পর্যন্ত সাপোর্ট দিব গেছে, এরপর সাপোর্ট না দিলে কি হইব? মানে আসল ক্ষমতাটা তো এর হাতে। নাকি দেশ চালায় ডক্টর ইউনূস, যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন? যদি সামসামির বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো, সামসামি কি এবং কত প্রকার, বিভিন্ন রাজাকেও সামসামি, পশ্চিমা রাজাকেও সামসামি, উনি হলো ওয়ার্ল্ডের নাম্বার 1। হ্যাঁ, নাকি দেশটা চালায় ওই সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে। হে মাস্টারমাইন্ড, নামি মাস্টারমাইন্ড, সব মাস্টারমাইন্ড। কে যে মাস্টারমাইন্ড? হেরা মাস্টারমাইন্ড। তাহলে তখন এই কোটা আন্দোলন তাহলে অনৈতিক ছিল, তোরা সরকার ফেলাতে চাইছিলি। সরকার ফালাইতে গিয়া তোরা কি প্ল্যান করছিলি? মানুষ মরবো, সরবো, মানুষ কিমা বানাবি, মানুষে অরাজকতা হইব, হ্যাঁ, সংখ্যালঘুকে পিটাবি, তারপরে যারা মাজার করবো হে করে পিটাবি, ভাঙবি, এগুলো মাস্টারমাইন্ড। তারপরে মাস্টারমাইন্ড অরাজকতা চলন যাব, পরে মানুষ কইব যে কাম নাই, আর্মি লয় ক্ষমতা, মিস্টার ওয়াকার ক্ষমতা নিয়ে এসো। এটাই মাস্টারমাইন্ড নাকি? আসল মতলবটা কোন জায়গায়? তাই মাস্টারমাইন্ড কেউ জ্বালায় তো বাঁচতেছি না। তাহলে দেশটা চালাইতেছে কেনা? ডক্টর ইউনূসের মন্ত্রিসভা উপদেষ্টা গুলি দিয়ে যেই বড়াইছে, প্রত্যেকটা অথর্ব এক গাদার গান সালে। পৃথিবীতে এর চেয়ে বড় কান আছে বলে আমি মনে করি না। এই গাদার গান দেশ চালায়, দেশের অর্থনীতি চালায়, ব্যাংকিং খাত চালায়। হ্যাঁ, এই জামাতিগুলো ঢুকাইছে, এবারে খুব ভালো চালাইতেছে। নাকি আসিফ নজরুল, এর নাম তো মোহাম্মদ নজরুল ইসলাম, হেন একটা ফেক, এ চালায় দেশ। মানে ডক্টর ইউনূস কোন দিন ডাইনামাটি বামামাটি নিচে মাটির বিছানা হয়ে যাবো আল্লাহর কাছে, পরে ফালাতে হয়ে যাবো মিস্টার ওয়াকার না মিস্টার আসিফ, কে জানে কারোর ফালাতে হয়ে যাবো। তারপরে কয়টা আছে, মানে কাশি দিলে প্রতিদিন পেশাব করে প্যান্টে, এত বুইরা। হাসান আরিফ একটা,
হ্যাঁ, আরো কয়েকটা আছে, এগুলি এমন বুড়ে আছে কাশি দিলে প্রত্যেকবার পেশাব হয়, এগুলো বয়সে ক্ষমতায়। হ্যাঁ, এরা নিজেরাও অবাক হয়ে গেছে, এর আগেও ছিলাম অ্যাডভাইজার, এখনো আবার অ্যাডভাইজার এলাম, এগুলো ক্ষমতা বসেছে। তারপরে আছে জঙ্কারি রেজওয়ানা, হে পরিবেশ উপদেষ্টা, হে কথা কয় বাংলাদেশ কোন সাব গেমে কি জিততাইছে। নাহিদ তথ্য বাবা, এই তথ্য বাবা যে কোনো জায়গায় উপস্থিত হয়েছে, এখন ঘরেতে বেরে না। এগুলো দিয়ে ভৈরা বলে চ্যাংরা ম্যাংরা দিয়ে ভৈরা বলেছে অথর্ব সরকার, এগুলো সব লাত্তি দিয়ে বের করে। ওই বিএনপি কইছিল না একটা 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 গঠন করছে না যে আপনার এই ন্যাশনাল গভর্নমেন্ট, এটা একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা দরকার, জাতীয় সরকার, বিভিন্ন দল থেকে লইয়া, হ্যাঁ, গুড়া দল আর বড় দল এগুলো লইয়া একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে দেশটারে ঠান্ডা রাখা যাবে, কারণ সমস্ত দল তারা কোঅপারেট করবো। পুলিশগুলি পলাই গেছে গা, পুলিশ আনতে পারতেছে না, আর্মিরে বানাইছে ঠোলা। কি পাকিস্তান থেকে একটা জাল না ফালাইছে, প্রথম তো মনে করছিলাম জাল, এটা কি ভাতের জাল না মারির জাল না কি জাল নাকি মাছের জাল, ইলিশ মাছের জাল। পরে শুনলাম যে এটা একটা পাকিস্তানের শিল্প গোষ্ঠী। এখানে মারামারি থামাইতে গিয়ে আর্মি লইছে, আর্মি এখন একটা ঠোলায় পরিণত হচ্ছে। এই আর্মি আবার কাম করে না, জায়গায় জায়গায় খুন খারাপ হইতেছে। আসলে আজকে আর্মি গুলি করে মেরে ফেলাইছে, আবার আর্মি ট্রাক আটকাইছে চিরাগাঙে, আর্মিরে ঠোলা বানায় ফেলাইছে। মতলবটা কি? বোতলটা ভাঙিয়ে করলিতে হয় যে মাস্টার মাইন্ডটা হইলো যে দেশ এত অরাজকতায় নিয়ে যাবো গা যে আমরা কমু যে আর্মি আইলে ভালো, মানে আবার এই শাসন, জিয়াউলকের শাসন, আবার এই হিজবুত তাহরির জামাত এগো দিয়ে ব্যাকআপ করে একটা আর্মি সরকার, মতলবটা মাস্টার মাইন্ডটা হইলো নাকি? দেশে চরম অরাজকতা নিয়ে গেছে। এই যে অথর্ব কতগুলি ব্যাটার বহায় রাখছে, শাখাওয়াত্রে বসাইছে পাট। আরে বেটা পাটের আছে কি? পাট মন্ত্রণালয়, পাটের কি রে? পাটের কি আছে রে? বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার কি অবৈধ, সেই প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্নটা তোলা হয়েছে সবথেকে বেশি ভারতীয় মিডিয়া থেকে। ভারতীয় মিডিয়া বারবার বলছে অবৈধ সরকার, অবৈধ সরকার। ইউনূস সরকার কি আদৌ অবৈধ? ইউনূস সরকারের আমলে কি কি কর্মকাণ্ড হচ্ছে যার ফলে ভারতীয় মিডিয়া ইউনূস সরকারকে অবৈধ বলছে, সেটা বলার কোনো বাস্তবতা আছে কিনা, নাকি বলার মতো বাস্তবতা ইউনূস সরকার নিজেরাই তৈরি করে দিচ্ছে, সেই আলোচনাই এই ভিডিওতে করব। সাথে আরও কিছু রাজনৈতিক টপিক রয়েছে। বলছিলাম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই ইউনূস সরকার, এই সরকারটা কি অবৈধ কিনা, যে কথা ভারতীয় মিডিয়ায় বারবার বলা হচ্ছে। ভারতীয় মিডিয়া, মূলধারার মিডিয়া সহ ভারতীয় ইউটিউবাররা যারা রাজনৈতিক বিশ্লেষক, তারাও নানাভাবে বলার চেষ্টা করছেন ইউনূস সরকার অবৈধ। এবং ভারতের সঙ্গে সুর মিলিয়ে যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন কিংবা আওয়ামী লীগের অনুসারী কিংবা আওয়ামী লীগের মৌন সমর্থক, তারাও বলছেন কিংবা আলোচনা করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে বর্তমান ইউনূস সরকার অবৈধ। যদি সংবিধানের দিকে তাকাই তাহলে বর্তমান সংবিধান যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকছে ততক্ষণ পর্যন্ত সংবিধানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই, সেহেতু সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ, এটা বলাই যায়। এই অবৈধ যেন বলতে না পারে, এই কারণেই অনেকেই প্রথম থেকেই আলোচনা করছিলেন যে বিপ্লবী সরকার গঠন করা হোক, একটা বিপ্লবের পরে বিপ্লবী সরকার গঠন করা হোক, সংবিধান স্থগিত করে দেয়া হোক। কারণ সংবিধান মেনে চললে, সংবিধানের আওতাতেই তারা শপথ নিয়েছেন, সংবিধানের আওতাতে শপথ নেওয়ার কোনো এখতিয়ার সংবিধানে নেই। যদিও সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হচ্ছে, কিন্তু সেই রেফারেন্স নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সেই রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছেন কিনা নাকি সরকার নিজে নিজে লিখেছে, এরকম একটা বিতর্ক একজন আইনজীবী তুলেছিলেন। কিন্তু এই যে আলোচনাগুলো, ইউনূস সরকারকে অবৈধ বলা হচ্ছে, ভারতীয় মিডিয়া থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ যারা করেন তারা বলার চেষ্টা করছেন, অনেকেই বলছেন। আবার দেশে একটা সুরও উঠেছে, আগেই তো ভালো ছিলাম, বিশেষ করে খেটে খাওয়া রিক্সা শ্রমিক মজুরদের মধ্যে এই সুরটা সব থেকে বেশি উঠেছে যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সব মিলিয়ে হচ্ছেটা কি, এই সরকার আসলে কি করছে? বর্তমানে সংলাপ চলছে, দর্শক আপনারা জানেন। আজকে সর্বশেষ দিনে ডক্টর ইউনূস ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করলেন। সেখানে ডক্টর ইউনূস প্রায় 10-11 মিনিটের মতো প্রারম্ভিক ভাষণ দিয়েছেন ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে। তিনি বলার চেষ্টা করেছেন মূলত সরকারের পদক্ষেপ কি, সরকারের ভাবনা কি, সরকারের কর্মসূচি কি, সেগুলো বলার চেষ্টা করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে তিনি বলার চেষ্টা করেছেন
বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতির কোনো ঘটনা ঘটছে না, কিন্তু আমরা কার্যত দেখছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো নানা রকমের কর্মকাণ্ড ঘটছে। হিন্দু মুসলমান বৈষম্য এটা চলছে এবং হিন্দু মুসলমান বিরোধিতা এগুলো চলছে। মাজার আক্রমণ হচ্ছে, মাজার আক্রমণে মব সৃষ্টি হচ্ছে, এরকম তো ঘটছেই। এবং মাজার যখন আক্রমণ করা হচ্ছে, মাজার উচ্ছেদ করা হচ্ছে, মাজার যখন উচ্ছেদ করা হচ্ছে তখন সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি করা হচ্ছে, এরকম নানা কিছুই রয়েছে। যখন এরকম নানা কিছু রয়েছে, সরকারের এক ধরনের সাঁই দেখা যাচ্ছে, বিশেষ করে মাজার উচ্ছেদের ক্ষেত্রে সরকারের খুব কাছের কেউ হয়তো মাজার উচ্ছেদ করছে, সেই কারণে সরকার কিছু বলছে না, এরকম আলোচনাও রয়েছে। আবার গতকালকেই দেখলাম যে 8 বছরের একটা শিশু, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং 3 দিন তার খোঁজ ছিল না। তার অপরাধ কোনো একটা জায়গায় সে জয় বাংলা বলে চিৎকার করেছিল, জয় বাংলা স্লোগান দিয়েছিল। বাবা মা সেই অভিযোগই করেছেন যে 8 বছরের শিশু, সে অবুঝ বালক, সে না বুঝে জয় বাংলা স্লোগান দিয়েছে, সেই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তো এই কর্মকাণ্ড যদি চলতে থাকে, জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ কোনো স্লোগান নয়, এখন পর্যন্ত আপনারা নিষিদ্ধ করেননি কিংবা নিষিদ্ধ করতে পারেননি। আর জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগানও নয়, জয় বাংলা মহান স্বাধীনতা সংগ্রামের স্লোগান। সেহেতু জয় বাংলা কেউ স্লোগান দিলে সেই অপরাধে কাউকে আপনি ধরে নিয়ে যাবেন এবং একটা নাবালক বালক, 8 বছরের একটা বালক, সেই ঘটনা বাংলাদেশের পুলিশ ঘটাবে এবং সেই পুলিশের কিছু হবে না, সরকার কিছু বলবে না। এই ঘটনাগুলো আসলে কি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, গণমাধ্যম দেশের গণমাধ্যম হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে যখন আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতীয় পতাকা, ইসরায়েলের পতাকা, আমেরিকার পতাকা গ্রাফিতি করে রাস্তায় এঁকে সেইটার উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে, আমরা যখন দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাথরুম টয়লেটের প্যানের 2 পায়া ভারতীয় পতাকা বানিয়ে সেগুলো প্রচার করা হচ্ছে, এই যে নির্মম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে সেটা না আলাদা ব্যাপার, কিন্তু বাস্তবতায় ভার্সিটিগুলোতে যখন এই ঘটনা ঘটছে তখন সরকারের কি কোনো পদক্ষেপ রয়েছে? সরকার কি একটা পদক্ষেপও নিয়েছে? অথচ আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি আগরতলায় আমাদের সহকারী হাই কমিশন অফিসে যখন ভারতীয়রা আক্রমণ করলো তখন কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানানো আমার অধিকার, আমরা প্রতিবাদ জানাবই। ওখানে পতাকা পোড়ানো হলো এবং তার জন্য 3 জনকে কিন্তু ভারত সরকার গ্রেপ্তার করেছে। বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা করার অপরাধে এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। যে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ঘটনা ঘটছে, এগুলোর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। কেন দোষী সাব্যস্ত করা হয়নি? এরা কি সরকারের কাছের কেউ? এরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে, এই কারণে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি? এই প্রশ্নগুলো মিডিয়াতে কিন্তু তৈরি হচ্ছে। আর এই প্রশ্নগুলো যখন মিডিয়াতে তৈরি হচ্ছে তখন এক ধরনের ব্যর্থতার দায় সরকারের উপরে যাচ্ছে। আবার রাজনীতিবিদরা যে হঠকারী কাজ মাঝে মাঝে করেন, রাজনীতিবিদরা গতকালকেও আমাদের ভিডিওতে রাজনীতিবিদের প্রশংসা করেছিলাম। রাজনীতিবিদদের প্রশংসা করতে গিয়ে বলেছিলাম যে রাজনীতিবিদরা খুবই সংযমী কথাবার্তা বলেছেন গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং শেষে বেরিয়ে এসে, যেখানে অসংযমী কথাবার্তা আমরা শুনেছি উপদেষ্টা আসিফ নজরুলের মুখ থেকে। অনেকটা চিৎকার করে করে কথা বলেছেন তিনি। কাদা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। বর্তমানে বাংলাদেশ সরকারের অবস্থা দেখে আমার হুবহু সেই সিনেমাটার কথাই মনে পড়ে। তারা এখন এমনভাবে ফেঁসেছেন যে এই সমস্যা থেকে উতরানোর জন্য যার তার পায়ে ধরতেও তারা বাধ্য হচ্ছেন। একবার বাংলাদেশের রাজনীতির অবস্থাটা আপনি ভাবুন। কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকার কোর্টে ছুটে গেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার জন্য। তারা কার্যত রাজনৈতিক দলগুলোর যে আইডিওলজি সেটাকে পাত্তাই দিতে চায়নি। মানে কিছুদিন আগে বাংলাদেশের রাজনীতিতে কার্যত দ্বিখণ্ডীকরণের চিত্র আমরা দেখেছিলাম। বিএনপি বলছিল নির্বাচন করতে হবে, জামাত বলছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি, এবং এই জামাত এবং বিএনপি বাদ দিয়ে বাকি যে দলগুলো ছিল তারাও কিন্তু রাষ্ট্রপতি নিয়ে এই সরকারের তীব্র সমালোচনা করেন। অর্থাৎ যে সরকার বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছে
তারা যে রাজনৈতিক দলগুলোর সান্নিধ্যে ক্ষমতায় বসেছিল তা তারা কিন্তু কার্যত অস্বীকার করতে শুরু করে দিয়েছিল। অর্থাৎ আমিই শেষ কথা, আমিই দেশে যা বলবো সেটাই হবে, আপনাদের কাউকে প্রয়োজন নেই, আমরাই সরকার চালাবো, এটাই নতুন বাংলাদেশ, এটাই স্বাধীন বাংলাদেশ, এটাই উন্নততর বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদী স্বৈরাচারী কোনো শাসকের জায়গা নেই। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার একাধিক ভুল এমন পদক্ষেপ নিয়ে বসে আছে যে তারা সরকার বাঁচাতে শুধু নয়, দেশকে বাঁচাতে রাজনৈতিক দলগুলো শরণাপন্ন হলেন। কালকে মোহাম্মদ ইউনূস নজিরবিহীনভাবে একটি সর্বদলীয় বৈঠক করেন, আর সর্বদলীয় বৈঠক করে আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছলেন? যেখানে গিয়ে পৌঁছালেন সেই জায়গাটাতেই তারা কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগেতেই দাঁড়িয়েছিলেন, অর্থাৎ ভারত বিরোধিতা। তারা সরকারিভাবে একটি স্টেটমেন্ট দেন, সেখানে তারা এই বাংলাদেশের অরাজকতা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মানে যাকে জেলে ধরে রাখা হয়েছে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে একটা কথাও কিন্তু বলেননি। তারা সমস্ত বিষয়টা কার্যত দায় এড়িয়ে ভারত বিরোধিতা, ভারতের অপপ্রচার, ভারতের ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব, এই সকল কথা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ তারা সেই সাধারণ মানুষকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিলেন, আন্তর্জাতিক মহলকে কার্যত পাত্তাই দিলেন না, উল্টে তারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে গেলেন ফের একবার। এবার ভারতের কোন চক্রান্তের বিরুদ্ধে তারা লড়বেন? চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছেন এতদিন, এটা কি ভারতের চক্রান্ত? তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, এটা কি ভারতের চক্রান্ত? তাকে যে সকল ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেগুলো তো বাংলাদেশের আইন সমাজের একটা পার্ট। শুধু তাই নয়, তাকে জেলে ভরার পর তার বিচার হচ্ছে না, তার আইনজীবী এজলাসে উপস্থিত থাকতে পারছেন না, এগুলো কি ভারতের চক্রান্ত? নিঃসন্দেহে নয়। তারা ভারতের চক্রান্ত খুঁজতে গিয়ে আলটিমেটলি নিজের দেশের যে ভবিষ্যৎ দিনের পর দিন খারাপ করে ফেলছেন তা হয়তো তারা বুঝতেও পারছেন না। যাই হোক, ব্যবসা বাণিজ্যের কথায় ফিরি। ব্রিটেনের পার্লামেন্ট তাদেরকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করার ডাক দিয়েছে। তারা ব্রিটেনের ট্রাভেলারকে সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে বাংলাদেশে যেন এই মুহূর্তে কেউ ভ্রমণ না করে। ব্রিটেন কোথায় কি বলবে, ব্রিটেনের পার্লামেন্টে কি বিষয়ে আলোচনা হবে, এমনকি কালকে জাতিসংঘে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ ইউরোপ বাংলাদেশ তারা যে ভাষণ দিয়েছে এর পিছনেও কি ভারতের চক্রান্ত তারা খুঁজে পায়? এই প্রশ্ন কিন্তু আমার থেকে যায়। কালকে জাতিসংঘে যেভাবে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ ইউরোপ এই হিন্দু নির্যাতন নিয়ে ভাষণ দিয়েছে, যেভাবে জাতিসংঘে মোহাম্মদ ইউনূসকে কার্যত উলঙ্গ করে দেওয়া হয়েছে, তা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় একটা লাইনও কিন্তু লেখা হয়নি। তারা সর্বক্ষেত্রে ভারত বিরোধিতা খুঁজে পাচ্ছেন। অর্থাৎ জাতিসংঘে কোথায় কি বলা হবে তার পিছনেও এবার দুদিন পর ওরা ভারত বিরোধিতা দেখতে পাবেন, ভারতের ষড়যন্ত্র দেখতে পাবেন। কালকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরাসরি মুখ খুলেছেন। তারা বলেছেন গণতন্ত্রের জন্য তারা লড়বেন, বাংলাদেশ ইস্যু তারা নজরে রেখেছেন এবং সকলের জুডিশিয়ারি সিস্টেম যেন এর সুবিধা সকলে পায় সে বিষয়ে আমেরিকা কিন্তু নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ প্রশাসনকে। এবার এটাও কি ভারতের চক্রান্ত? নিঃসন্দেহে নয়। অর্থাৎ সর্বক্ষেত্রে ভারতের চক্রান্ত যারা খুঁজে পান তারাই যে বাংলাদেশকে নিয়ে বৃহত্তর ষড়যন্ত্র বা চক্রান্ত করছে সেটাই একটা বড় যদি বলা হয় সত্য উদ্ঘাটনের মতো বিষয় এখন কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। আর এই পুরো বিষয়টায় বিএনপির রাজনীতি কিন্তু মানুষের কাছে সুস্পষ্ট হচ্ছে না। তারা যে কি করবে, তাদের যে দিক নির্দেশ, তারা যে কি করতে চায় সেটাই কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন না। তারা রাষ্ট্রপতি সরানো ইস্যুতে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র বিরোধিতা করেন। এর পরবর্তীকালে তারা ভারতের হাই কমিশনারের সাথে একটি মিটিং করলেন। তারা ভাবলেন যদি এখানে নির্বাচন হয় ভারতকে পাশে দরকার, বা যদি নির্বাচনে তারা জয়লাভ করেও ফেলে তাহলে ভারতকে ছাড়া তারা এগোতে পারবে না, তার জন্য ভারতের সঙ্গে তারা সম্পর্ক রাখতে শুরু করলেন। অন্যদিকে বিএনপির একাধিক নেতাদের কার্যত ভারতকে হুমকি দেওয়ার কাজে লাগিয়ে দিলেন এই বিএনপি পার্টি। অর্থাৎ তারা কখন কি করছেন বা কি করতে চাইছেন তারা নিজেরাও কিন্তু বুঝতে পারছেন না। তবে কালকে আরও একটা চিত্র আমাদের সামনে এলো। দেখা গেল পাক হাই কমিশনার খালেদা জিয়ার সঙ্গে মিটিং করলেন, তাও আবার গোপনে তার বাড়িতে গিয়ে। এবার বিএনপি ভারতকে ছেড়ে পাকিস্তান প্রীতি সকলের সামনে এস্টাবলিশড হলো। যদিও এই বিএনপির পাকিস্তান প্রেম এর অনেক আগেই কিন্তু ভারত জানতো, তার জন্য বিএনপি থেকে কিন্তু একটা দূরত্ব বজায় রাখছিল। কিন্তু বিএনপির পলিটিক্স যেহেতু সরকার বিরোধী ছিল, বিএনপি যেহেতু এই ইউনিট সরকারের সর্বক্ষেত্রে বিরোধিতা করছিল, তার জন্য কিন্তু এই ইন্টারনাল পলিটিক্সে ভারতবর্ষ এখনও অবধি কোনো কিছুতে মুখ খোলেনি। একটা রাজনৈতিক দলের কার্যকলাপ সেই দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করে। জিও পলিটিক্সে একটা দল যখন ক্ষমতায় থাকে না তখন তারা কি বলছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়।
আর এই বিএনপি স্ট্যান্ড যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রত্যেক দিন এরা নতুন নতুন কথাবার্তা বলছেন। তারা এই উপদেষ্টাদের চ্যাংরা ছোড়া ছাত্র, এরা দেশ চালানোর কি বোঝে, এরা জনপ্রিয়তার জন্য রাজনীতি করছেন, এই রকম কথা কিছুদিন আগে তারা বলছিলেন। কালকে আবার বেরিয়ে তারা ভারতকে হুমকি দিতে শুরু করে দিয়েছেন। মানে যে পারছে ভারত বিরোধী কথাবার্তা বলছেন, যে পারছে ভারতকে হুমকি দিচ্ছেন। মানে বাংলাদেশ জুড়ে ভারতকে নিয়ে যত আলোচনা হয়, ভারতে বোধহয় বাংলাদেশকে এতটা গুরুত্ব সহকারে আলোচনার কেন্দ্রবিন্দুতেও নিয়ে আসা হয় না। নিঃসন্দেহে এখন ভারতের একাধিক মিডিয়া প্রতিবাদ করছেন, কারণ যারা ভারতের পতাকা পায়ের তলায় মারাতে পারে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া উচিত, কড়া শাস্তি তাদেরকে দেওয়া উচিত বলে ভারতীয়রা বিশ্বাস করেন। কিন্তু যখন শেখ হাসিনা ছিলেন তখন তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এত তলানিতে যায়নি। ভারত ঠিক করেছেটা কি, সেই প্রশ্নের উত্তর এই বিএনপি নেতা বা এই জামাতের নেতাগুলো কিন্তু সত্যি দিতে পারবেন না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ভারতবর্ষের পক্ষ থেকে এক অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে, 10ই ডিসেম্বর ভারত একজন প্রতিনিধি পাঠাচ্ছেন বাংলাদেশে, যা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণটা কি? ভারতের যে বিদেশ সচিব বাংলাদেশ সফরে যাচ্ছেন তার নেপথ্যে কারণগুলো কি হতে পারে? কেনই বা এই মুহূর্তে ভারতের বিদেশ সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে জয়শঙ্কর? এই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে কালকে বাংলাদেশ সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তানের ভিসার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম শিথিলতা এনেছে। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়টি সার্ভিস ডিভিশন থেকে বিদেশ মন্ত্রকের কাছে কিন্তু অ্যাপ্রুভালের জন্য পৌঁছে গেছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস এবং ডেপুটি হাই কমিশনারকেও তারা চিঠি লিখে বলেছে পাকিস্তানের ভিসা এবার থেকে সহজে দেওয়া হবে। অর্থাৎ যে কথাগুলো কিছুদিন আগে ভারতবর্ষ বলেছিল পাকিস্তানকরণ করার যে চেষ্টা মোহাম্মদ ইউনূস করছেন, তাতে কিন্তু সরকারিভাবে শিলমোহর কালকে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দিল। অর্থাৎ তারা যে পদক্ষেপ নিলেন তার পাল্টা পদক্ষেপ হিসাবে আন্তর্জাতিক মহল কি করবে তা তারা কিন্তু ভাবছেনই না, যা জিও পলিটিক্যাল সিনারিওতে অত্যন্ত বিপজ্জনক একটা বিষয়। মনে রাখতে হবে আমেরিকা কিন্তু স্পাইয়ের এজেন্সির হেডে তুলসী গ্যাবটকে বসিয়েছেন, যিনি ঘোষিত পাকিস্তান বিরোধী। সেই ব্যক্তিকে আমেরিকা কিন্তু মাথার উপরে বসিয়েছেন। শুধু তাই নয়, পাশ্চাত্যের একাধিক দেশ কার্যত পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন, কারণ তারা বিশ্বাস করেন পাকিস্তান যে ধরনের রাজনীতিতে বিশ্বাস করে তা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক পরিবেশের সমর্থকরা প্রায়ই বলে থাকেন আমেরিকার শাসক পাল্টায় বটে, তবে শাসনের নীতি নাকি পাল্টায় না। এরা একটা জিনিস মনে রাখেন না যে কোনো দেশেরই সরকারের নীতি চিরকাল এক থাকে না, সেটা সময় ও পরিস্থিতির সঙ্গে পাল্টে যায়। এই পাল্টে যাওয়াটা শাসক পরিবর্তনের সঙ্গেই যে পাল্টে যায় তা নয়, শাসক না পাল্টালেও অর্থাৎ শাসন একই রকমের থাকলেও সেটা কিন্তু পাল্টে যায় অনেক সময়। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে যে নীতির পরিবর্তন হবে এটা সবাই জেনে গেছে। এই তালিকায় বাংলাদেশের নামও যে মোটামুটি আছে সেটাও মোটামুটি স্পষ্ট। কিন্তু জো বাইডেন থাকতে থাকতেই যে তার দল ও প্রশাসন বাংলাদেশ সম্পর্কে অন্যরকম ভাবনা চিন্তা শুরু করবে বা করে দিয়েছে সেটা এখন দেখা যাচ্ছে। কিভাবে সেটা বলছি। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিষ্ঠার প্রধান ভূমিকায় ছিল আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই জো বাইডেনের ডেমোক্র্যাট দলের একজন সেনেটর হলেন ব্র্যাড শেরমান। আমেরিকার সদ্য সমাপ্ত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের বিরাট জয়ের মধ্যেও এই ব্র্যাড শেরমান তিনি কিন্তু জিতে গিয়েছেন। দলে তার প্রভাবও কিন্তু বিস্তর। এই শেরমান সাহেব গত মঙ্গলবার 3রা ডিসেম্বরে তীব্র ভাষায় সমালোচনা করেছেন ইউনূসের সরকারকে। তবে তার আগে যেভাবে তিনি শেখ হাসিনার সরকারের সম্পর্কে একটা কথা বলেছেন সেটাও প্রণিধান করার মতো। সেটা শুনলেই বোঝা যায় আগামীর বাংলাদেশ নিয়ে দলমত নির্বিশেষে আমেরিকা অন্যরকম চিন্তা করছে। শেরমান কি বলেছেন? তিনি বলেছেন Bangladesh's interim government must uphold its responsibility to protect
its Hindu minority population after, এই জায়গাটা শুনবেন, after the departure of Sheikh Hasina's democratically elected government earlier this year. অর্থাৎ এই বছরের শুরুতে শেখ হাসিনার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার হিন্দু সংখ্যালঘু জনসংখ্যার সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। এই মন্তব্যটির দুটি অংশ। একটি হলো শেখ হাসিনার সরকারকে বলা হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, খেয়াল করলেন? এবং দুই, সেই সরকারের বিদায়ের পর যে অন্তর্বর্তী সরকার, তাকে হিন্দু সংখ্যালঘু জনসংখ্যার সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ সেই দায়িত্বটা পালন হচ্ছে না, সুতরাং সেটা পালনের দায়িত্ব নিতে হবে। গত জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে, সেই নির্বাচনে জয়লাভের পর গঠিত শেখ হাসিনার সরকার ছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। তাহলে সেই নির্বাচন যে অবৈধ বলে পরে সেই ধুয়ো তুলে আমেরিকা যেই সরকারকে ভেঙে দিল, পতন ঘটালো, সেই যে নির্বাচনের ভিত্তিতে তারা পতনটা ঘটালো, বলেছিল এই নির্বাচন অবৈধ, সেই নির্বাচনকে এখন আমেরিকার জো বাইডেনের দলের যে সেনেটর, তিনি ব্র্যাড শেরমান, সেটাকে বললেন সেই নির্বাচন সম্পূর্ণ বৈধ। এমনভাবে আমেরিকার প্রশাসনের একেবারে অন্দরমহলের কোনো কেউ ইতিপূর্বে নির্বাচনের বৈধতার ব্যাপারে হাসিনার পাশে দাঁড়াননি, এই প্রথম। তাও সেই ব্যক্তি আবার যে জো বাইডেনের দলের সেনেটর, বলেছি নীতি পাল্টাচ্ছে কিনা হিসাব করে দেখুন, এবং সেই নীতি পাল্টানোটা বাংলাদেশকে কোন জায়গায় ফেলতে পারে সেটাও এইবার ভাবুন। ওই মার্কিন সেনেটর আরো বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি পরম বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতা হলো তার সংখ্যালঘুদের রক্ষা করা। সাম্প্রতিক হামলা ও হয়রানির প্রতিবাদে হাজার হাজার সংখ্যালঘু হিন্দুদের যে বিক্ষোভ দেখা গেছে বাংলাদেশে, তাকে অর্থপূর্ণভাবে যথাযথভাবে তার মোকাবিলা করতে হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পতনের ঠিক আগে থেকেই এবং পরে যে সহিংস অস্থিরতার সময় হত্যা এবং অন্যান্য অধিকার লঙ্ঘনের জন্য তদন্তের আহ্বান জানাচ্ছেন ব্রেড শেরমান। তিনি বর্তমানে প্রশাসনকে অতি দ্রুত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান সহিংসতা দূর করতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দাবি করেছেন। এক্স হ্যান্ডেলে প্রকাশিত পোস্টে ব্র্যাড শেরমান আরো লিখেছেন, বাংলাদেশ সরকারের দায়িত্ব আছে সকল নাগরিককে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে সহিংসতার বিরুদ্ধে রক্ষা করা। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। বাংলাদেশ সরকারকে হিন্দু বিরোধী সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই প্রসঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তি এবং বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ করতে সমবেত হয়েছিল শুধু হিন্দু নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন নাগরিকরা। ইতোপূর্বে যুক্তরাজ্যের সংসদে, ব্রিটেনের সংসদে সাংসদ ব্ল্যাকম্যান এই বিষয় তুলে বলেছেন, বাংলাদেশের সহিংসতা হিন্দুদের জাতিগতভাবে নির্মূল করে দেওয়ার প্রচেষ্টা। তিনি বলেছিলেন, বাংলাদেশের আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবীকে উপস্থিত হতে দেয়া হয়নি।
70 জন হিন্দু আইনজীবী তার হয়ে দাঁড়াতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ব্রিটিশ সরকার কড়া ভাষায় এর প্রতিবাদ করেছে। আজ সেই পথে, ব্রিটিশ সরকারের পথে, ব্রিটিশের সংসদে যেসব আলোচনা হয়েছে ঠিক সেই একইভাবে আমেরিকার জো বাইডেনের প্রশাসনও কিন্তু আজকে ব্রিটিশ সরকারের তাদের যে পথে চলেছে সেই পথে আমেরিকার সরকারও চলল। ট্রাম্পের সরকার নয়, জো বাইডেনের সরকার। দলীয় সেনেটর ব্র্যাড শেরম্যানের সমালোচনার পর অবশেষে মুখ খুলল মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ এক সাংবাদিক, এরপরে এক সাংবাদিক জানতে চান হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ, মানে প্রেসিডেন্টের নিজের দপ্তরের, সেখান থেকে প্রেস ব্রিফিং এ একজন সাংবাদিক জানতে চান বাংলাদেশে জঙ্গি মৌলবাদের বৃদ্ধি, হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণের মামলায় যেভাবে বিবাদী পক্ষকে আইনি সাহায্য থেকে বঞ্চিত করা হয়েছে এবং হচ্ছে ধারাবাহিকভাবে, সেই বিষয়ে মার্কিন প্রশাসনের কি বক্তব্য। এর উত্তরে জো বাইডেনের স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন ভেদান্ত পটেল তিনি বলেছেন, বাংলাদেশ মাস্ট এনশিওর appropriate legal representation for all detainees in keeping with basic human rights principles. Hours after arrested Hindu monk Chinmoy Krishna Das Brahmachari's bail hearing in a Chittagong court on Tuesday was adjourned. মানে বাংলাদেশকে অবশ্যই মৌলিক মানবাধিকার নীতির সাথে সঙ্গতি রেখে সকল বন্দীদের জন্য উপযুক্ত আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে গ্রেপ্তার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি 1 মাসের জন্য মুলতবি করা হয়েছে, যে কারণে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং তার বিরুদ্ধে সবার প্রতিবাদ করছেন তারা। সেই কারণটা হলো যেহেতু চিন্ময় দাসের পক্ষে কোনো উকিল সেখানে উপস্থিত ছিল না। এই যে ডেপুটি প্রিন্সিপাল ডেপুটি আমাদের উন্নত বিশ্বে একটা কথা আছে, কাস্টমার ইজ কিং, মানে এটা ব্যবসার একটা পলিসি হচ্ছে, কাস্টমার ইজ কিং প্লাস কাস্টমার ইজ অলওয়েজ রাইট। তো এই কথাটার ব্যাখ্যাটা পরে দিব, এটা নোট রাখেন। বাংলাদেশের সাথে এক ধরনের পাঙ্গা নিয়েছে ভারত, এটা বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছে ভারত আমি মনে করছি, কেননা আমাদের দেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এদের মিডিয়ার গুজবের কারণে এদের জনগণ বিভ্রান্ত হয়েছে। তাদের দেশের জনগণের দোষটা আমি কমে দিচ্ছি, কারণ মিডিয়া যখন রাষ্ট্রীয়ভাবে একটা গুজব প্রচার করে তখন স্বাভাবিকভাবে মানুষ এটাকে বিশ্বাস করে। তো ভারতের এই গুজব মিডিয়ার কারণে ভারতের জনগণ আমাদের উপর ক্ষিপ্ত, এটা বাস্তবতা। প্র্যাকটিক্যালটা আপনারা অনেকে জানেন না যারা ভারত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। তো এই ইস্যুতে ফাইনালি বিষয়টা কোথায় গড়ালো, যে বাংলাদেশকে তারা চিকিৎসা দিবে না, তাদের হাসপাতালে ঢুকতে গেলে প্রণাম করতে হবে, পাশাপাশি হোটেলে মানুষ জায়গা দিবে না, ওই দেশে ঘুরতে গেলে সিম কিনতে পারবে না, ট্যাক্সিতে চড়বে না, নানান ধরনের একটা ট্রেন্ড হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান নাম লেখালো। তো এর মাঝখানে ভারত জোশে এসে যে কাজটা করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আমার কাছে মনে হয় আর কি, তারা যেটা করলো, এই যে হাসপাতালগুলা গণহারে বাংলাদেশিদের সেখানে চিকিৎসা দিবে না ঘোষণা দিল, এটাতে লসটা কার হইল? লস কিন্তু ভারতেরই হচ্ছে। নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা ঘটনাটা আর ভারতের এই কর্মকাণ্ডগুলো সেম। তো গেল 1 সপ্তাহ যাবত এই যে উত্তেজনা, এর মাঝখানে কলকাতার হাসপাতালগুলো অনেকটা খা খা করছে, উত্তাল পরিস্থিতির। গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, শেখ হাসিনাকে সবাই দোষারোপ করতেছে। অন্যদিকে এই দুইটা ঘটনার মানে দুই দেশের মধ্যে যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, এইটার মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে যে হিন্দু এবং ইসকন্দের নেতা মানে চিন্ময়, তাকে গ্রেপ্তার করার পর থেকেই এই ঝামেলাটা সৃষ্টি হচ্ছে। কেন ঝামেলা হয়েছে? কারণ হিন্দুরা কিন্তু রাজপথে আন্দোলন করতেছে এবং শেখ হাসিনা এইটার উস্কিয়ে দিয়েছে, এটা কিন্তু সবাই এইখানে বলতেছে তাদের বক্তব্যের মাধ্যমে, আরও অনেক বক্তব্যের মাধ্যমে কিন্তু এইসব প্রমাণ হয়।
দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।